আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপান আসা কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত, মানে কোনটা মনে হতে পারে। একটা সময় দেখা যায় যে আমরা যখন জাপানে আসি, আসার পর আমাদের হয়তো অনেকের মনে হয় যে জাপান আসাটা আমার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। আবার অনেকের মনে হয় যে যখন জাপানে আসার পরিকল্পনা করে তখনই মনে হয় যে জাপান যাওয়াটাই হচ্ছে আমার জন্য বেস্ট সিদ্ধান্ত। এখন এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো শুনে হয়তো আপনার কিছুটা হলেও কাজে দিতে পারে যে আসলে কি জাপান যাওয়াটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হচ্ছে বা সঠিক সিদ্ধান্ত হচ্ছে, কোন দিকে যাচ্ছে আপনার সিদ্ধান্তটা। একটা সময় দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট দেখে, যেমন ধরেন যে কেউ পোস্ট দিতেছে যে জাপান গেলে প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করা যায় বা 3 লক্ষ টাকা ইনকাম করা যায় বা ভালো স্যালারি পাওয়া যায়। সেটা অনেকে দেখে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে একটা সিদ্ধান্ত নিয়ে যায় তাহলে আমি জাপানে যাব। কিন্তু আসলে প্রতি মাসে যে পরিমাণ ইনকাম আপনার হচ্ছে সেখান থেকে যে কি পরিমাণ অর্থ খরচ হতে পারে সেটা কিন্তু অনেক প্রতিষ্ঠান আপনাকে দেখাবে না। তো সেক্ষেত্রে আপনার আসলে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আসলে আপনার যাচাই করা প্রয়োজন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জাপান আসলে তো আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে, কিন্তু সেখান থেকে কি পরিমাণ অর্থ আপনার খরচ হবে। তারপরে দেখা গেল যে মোটামুটি 20 থেকে 30 বছর পূর্বে যারা জাপান এসেছিল তাদের লাইফস্টাইল যেরকম ছিল, তারা জাপানে কাজ করার পর যে পরিমাণ অর্থ সেভিংস করতে পেরেছে, দেখা গেল যে তাদের প্রতি মাসের একটা সেভিংস করা অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশে হয়তো যে কোনো একটা জমি কেনা যেত, যে কোনো একটা বড় কিছু করা যেত। সেটা 30 থেকে 35 বছর পূর্বের ঘটনা। এখন বর্তমান সময়ে আপনি যদি জাপানে মোটামুটি 5 বছরও থাকেন, 5 বছর থাকার পর আপনি যে একটা অর্থ সেভিংস করবেন তা দিয়ে বাংলাদেশে একটা ভালো প্লেসে ভালো কিছু আপনি কিনতে পারবেন কিনা সন্দেহ। সেই পর্যায়ে পর্যন্ত নাই গেলাম। এখন প্রথমে আসি যে আপনার সিদ্ধান্তটা ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যারা মূলত জাপানে আসি সেক্ষেত্রে মধ্যবিত্তের সংখ্যাটাতেই অনেক বেশি থাকে, কেননা জাপানে আসার জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। যারা জাপানে প্রসেসিং করতেছে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে, মোটামুটি সর্বনিম্ন হলো 10 লক্ষ টাকার মতো কিন্তু তার খরচ হয়। এখন এই 10 লক্ষ টাকা ম্যানেজ করে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু অনেক ফ্যামিলিরই থাকে না। তো সেক্ষেত্রে তারা কি করে, অনেকে আছে মামা চাচা বিভিন্ন ওর কাছ থেকে অর্থ সংগ্রহ করে, কেউ আবার ঋণ করে। এখন কথা হচ্ছে যারা জাপানে অন্যের কাছ থেকে অর্থ কালেকশন করে বা ঋণ করে জাপানে আসে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা মেন্টাল সমস্যার মধ্যে পড়ে। প্রথম অবস্থায় কিন্তু আপনি কাজ নাও পেতে পারেন। দেখা গেল আপনি স্টুডেন্ট ভিসা যখন জাপান আসলেন, প্রথম 1 মাস অথবা 2 মাস আপনি কাজ পাচ্ছেন না, এটা হয়তো 3 মাসও লাগতে পারে বা 6 মাসও লাগতে পারে। সেক্ষেত্রে এই যে দীর্ঘ সময় আপনি কাজ পাচ্ছেন না, তো আপনার কিন্তু স্কুলের টিউশন ফিস অফ থাকবে না। তো সেক্ষেত্রে দেখা গেল কি আপনি কিন্তু দেশ থেকে ঋণ করে তারপরে জাপানে এসেছেন। তো সেক্ষেত্রে আপনার ঋণের যে অর্থটা সেটা হয়তো বাড়তে পারে বা একটা বোঝা আপনার কাজ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মেন্টাল প্রেশারে পড়বেন। তো যারা ঋণ করে মূলত জাপানে আসতে চায় বা জাপানে আসলে মনে করে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করব, তারপরে ঋণের টাকা যা আছে আমি 6 মাস ইনকাম করে দিয়ে দিব, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কিন্তু বোকামি। আপনি যদি সচ্ছলভাবে, যারা সচ্ছল হয়েছে, যেমন ধরেন কারোর কাছ থেকে ঋণ করতে হইল না, আপনার হয়তো বাবার একটা অ্যামাউন্ট ছিল, সে অর্থ দিয়ে আপনি জাপান এসেছেন, সেক্ষেত্রে হয়তো 6 মাস বা 3-4 মাস কাজ না করলে আপনার বড় ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ঋণ করে আসেন তাহলে কিন্তু এটাকে আপনাকে একটা মাথার মধ্যে পেইন ক্রিয়েট করবে। এখন কথা হচ্ছে, তো শুনছি ভাই যে জাপানে গেলে তো দেখি সবাই ভালো ইনকাম করতেছে, আসলে কি ঘটনাটা সত্যি? হ্যাঁ, জাপানে আপনি ইনকাম করতে পারবেন, ইনকাম যে করতে পারবেন না তা কিন্তু না। তবে জাপানের যে ইনকামটা সেটা হচ্ছে আপনার ঘুম বিসর্জন দিয়ে তারপর ইনকাম করে। যেমন ধরেন আপনি যারা স্টুডেন্ট অবস্থায় থাকে তারা হয়তো সারাদিনে আপনার 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমায়, আর বাকিটা সময় তারা ক্লাস করে কাজ করে। তো এই যে ক্লাস করে পাশাপাশি কাজ করে তারপরে নিজের রান্না বান্না করতে হয়, নিজের সব কিছু করতে হয়। এখন সব কিছু যখন একসাথে করার পর আবার যখন ফ্যামিলির আবার একটা চাপ থাকে যে ঋণের অর্থ পেমেন্ট করতে হবে বা ঋণের অর্থটা পরিশোধ করতে হবে, না হলে ঋণের অর্থটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রেশার আপনার কাজ করবে। জাপানে কিন্তু ইদানিং সময় খুব ভালো ভিসা দিচ্ছে। এখন এই ভিসা দেওয়ার পিছনেও কিন্তু জাপানের একটা ভূমিকা থাকতে পারে। যেমন ধরেন যখন করোনা ছিল 2020 বা 21-এর দিকে, তখন কিন্তু জাপানে অনেক স্টুডেন্ট বা এই স্টুডেন্ট ভিসার প্রসেসটা অনেকটা ছিল, তেমন একটা লোক ঢুকতে পারতো না। তখন দেখা গেল যে ওই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, ওই গ্যাপটা পূরণ করতে মোটামুটি 2 থেকে 3 বছর সময় জাপানের লাগবে। তো সেক্ষেত্রে ধরেন আপনার 2024-25 বা এই সময়গুলোতে খুব ভালো ভিসা দিবে, ভিসার রেটটাও খুব ভালো থাকবে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি আসলে আমার ফ্যামিলির কোনো ঋণ নিয়ে আমি জাপানে আসবো না বা আমার কোনো ঋণের সমস্যা নেই, আমি নিজের বাবার অর্জিত অর্থ থেকে আমি জাপানে আসতে পারবো, সেক্ষেত্রে জাপানে আসাটা ভালো। কারণ আপনি বাংলাদেশে হয়তো যদি থাকেন
তাহলে হয়তো মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন, বা এর চাইতে বেশি হয়তো 40,000 পারেনি, সেক্ষেত্রে হয়তো আপনার সেভিংস নাও থাকতে পারে। জাপানে যদি আসেন, আপনি হয়তো স্টুডেন্ট অবস্থায় আপনার 2-3 বছর বা 4 বছর কষ্ট করতে হবে, তারপর যখন ওয়ার্ক ভিসা যাবেন তখন মোটামুটি ভালো কিছুই হয়তো সেভিংস করতে পারবেন। এখন এই ভিডিওটার মূলত বিষয় ছিল যে জাপান আসা কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এখন ওই যে বললাম, আপনি যদি আকাশ কুসুম কল্পনা করে জাপানে আসেন, যদি মনে করেন যে জাপানে গেলে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, আমি দেশে এই অ্যাসেট করব, ওইটা করব, 5 বছরের মতো জাপান থাকবো, তারপর আমার দেশে চলে আসব, তারপর আমার দেশে এসে কোনো কাজ করতে হবে না, বসে বসে খাবো, বা এরকম যদি আকাশ কুসুম চিন্তা আপনার ভিতরে থাকে, তাহলে এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। কেননা আপনি হয়তো যেভাবে ভাবতেছেন সেভাবে হয়তো জাপানে আসার পর আপনার নাও সেটা আপনার পরিকল্পনার সাথে মিলতে পারে। কারণ আপনি আপনার যত ইনকাম রয়েছে, ইনকাম থেকে যা খরচ করবেন, খরচ করার পর যেই পরিমাণ অ্যামাউন্ট থাকবে তা দিয়ে প্রতি বছর হয়তো আপনি চাইলে সর্বোচ্চ 10 লক্ষ টাকার মতো হয়তো সেভিংস করতে পারেন। বা যারা অনেক বেশি পরিশ্রম করে, যারা হয়তো জাপানে স্টুডেন্ট থাকা হোক বা যে কোনো হোক, দেখা গেল রুলস হয় একটা মেনটেন করে না, তারপরে অনেক হিসাব বহির্ভূতভাবে অনেক কাজ করে, তারাও হয়তো একটু বেশি সেভিংস করতে পারে। কিন্তু ওই যে আকাশ কুসুম যে কল্পনা, একটা সময় ছিল 30 থেকে 35 বছর আগের যে ঘটনা বললাম, যে জাপানে 1 মাসে যা ইনকাম করেছে সেই অর্থটা যদি দেশে পাঠায়, তাহলে দেখা গেল সেই সময় আপনার একটা জমি কিনা যেত, বা হয়তো ঢাকা বা এর আশেপাশে বা একটা ভালো প্লেসে ভালো জায়গা কিনা যেত। এখন কিন্তু বাংলাদেশের জায়গা জমির যে পরিমাণ দাম বা রেট হয়েছে, জাপান কিন্তু অনেকটা সেম ক্যাটাগরি হয়ে গেছে। একটা সময় ছিল হয়তো জাপানের 30 থেকে 35 বছর পূর্বে যে পরিমাণ ভ্যালু ছিল জাপানের ইয়েনের বা জাপানের জিনিসপত্রের বা জাপানের জায়গা জমি, সেখান থেকে হয়তো বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে তখনকার সময় বাংলাদেশের আপনার জায়গা জমি বা অ্যাসেটের মূল্য অনেকটা কম ছিল। এখন কিন্তু অনেকটা সেম লেভেলের তৈরি হয়ে গেছে। তো 30 থেকে 35 বছর পূর্বে যারা জাপান এসেছিল, তারা যেই পরিমাণ ইয়েন সেই সময় ইনকাম করছে, আপনি হয়তো বড়জোর তার চাইতে 5,000 ইয়েন বা 1 মাং ইয়েন, যেটাকে হয়তো বাংলাদেশের টাকায় 20,000 বা ধরেন 15,000 বলি, এই পরিমাণ অর্থ আপনি বেশি ইনকাম করতেছেন। তো 35 বছর বা 30 বছর পূর্বে যারা জাপান এসে ধরেন 2 লাখ ইয়েন ইনকাম করছে বা 3 লাখ ইয়েন ইনকাম করছে, আপনি 35 বছর পর জাপান আসার পরেও স্টুডেন্ট বিষয় থেকে হয়তো ওয়ার্ক বিষয় এক সময় যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এমন ইনকাম করবেন। এখন কথা হচ্ছে, তারা সেই সময় তাহলে এত বেশি কিভাবে ইনকাম করতে পেরেছে, এরকম একটা প্রশ্ন হয়তো আসতে পারে। তারা সেই সময় অনেক বেশি ইনকাম করতে পেরেছে, এর কারণ হচ্ছে সেই সময় জাপানে কিন্তু আসাটা এত সহজ ছিল না। দেখা গেল 1000 মানুষ ট্রাই করলে হয়তো 10 জনের ভিসা হতো, বা 1000 মানুষের মধ্যে হয়তো 50 জন আসতে পারতো। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ ছিল, কাজ করার মতো লোক কম ছিল। তো সেক্ষেত্রে দেখা গেল যে মালিক চাইতো তার কাজটা এই সময়ের মধ্যে উঠাইতে হইব, তো সেক্ষেত্রে একজন লোকই চাইলে হিউজ পরিমাণ কাজ করতে পারতো। সেই সময় হয়তো কাজের রুলস ছিল না। দেখা গেল জাপানে কিন্তু ইদানিং একটা রুলস করছে যে কেউ মাসে তার একটা নির্দিষ্ট সময় তাকে ছুটি কাটাতে হবে, বা একটা ওয়ার্ক লেবার আইন করেছে, যেমন আপনি চাইলেও আপনাকে অনেক খাটাইতে পারবো না বা আপনাকে অনেক পরিশ্রম করাইতে পারবো না। তো সেক্ষেত্রে এই রুলস বা এগুলো হয়তো শ্রমিকের পক্ষের রুলস, কারণ অনেক প্রতিষ্ঠান রয়েছে শ্রমিকরা অনেক খাটায় বা তার শরীরে অনেক পরিশ্রম হয়ে যায়, অনেক সময় কাজ করতে না চাইলেও তাকে কাজ করতে বাধ্য করা হয়। তো সেই কারণেই হয়তো এই রুলসটা করছে। এই রুলসটা করার কারণে জাপানে মূলত পূর্বে যেভাবে ওই যে বললাম অনেক কাজ করতে পারতো, এখন চাইলেও সেভাবে অনেক কাজ করতে পারে না, একটা রুলসের ভিতর থেকে তাদেরকে কাজ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যা বোঝাতে চাইলাম যে জাপান আসা কি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত, এটা আশা করি এই ভিডিওটা দেখে একটু হলেও ধারণা নিতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনি মোটামুটি মনে করেন যে না, আমাকে ঋণ করে বা মেন্টাল কোনো প্রেশার না নিয়ে আমি জাপান আসতে পারবো, সেক্ষেত্রে আপনি এখন জাপান আসতে পারেন, কারণ মোটামুটি জাপানে এখন আসার মতো ভালো অপরচুনিটি বা সুযোগ রয়েছে।